আপনি আজকে কি রান্না করলেন? ওয়েলকাম টু খুলনা, বাংলাদেশ। ভাবো এতগুলো মানুষ এই নৌকোতে, তারপরেও এত বড় বড় গাড়ি। তোমরা চারজনই আলাদা আলাদা ফ্যামিলি, তো চারজনের মা কেউ নেই, একমাত্র ওই ভাইয়ের মা আছে। তো এখানে তুমি কার কাছে থাকো? আমি আমার বড় মার কাছে। তুমিও ঠাকুমার কাছে থাকো? আমিও ঠাকুমা। তুমিও ঠাকুমা? আমি দিদার কাছে থাকি। চাটি দিয়ে নাকি ডালপুরি খেতে ভালো লাগে। তরকারি বানাতে হবে ওই ডালটাকে। আর এটা হচ্ছে স্পেশাল নৌকো বলছে, এই স্পেশালে আলাদা করে 2 টাকা করে দিতে হচ্ছে। এক জায়গায় 3 টাকা দিলে আর কষ্টটা পেতেন না, একদম ভুল বলিনি। 1 টাকা নেই আর 50 পয়সা নেই, যদি ফ্রি পার করে তাতে অসুবিধাটা কোথায়? এর মধ্যে ফেরা আছে, আপনি কি বুঝছেন? নর্মালি হয় ছাদ দেয়, নাহলে অ্যাসবেস্টাস থাকে, নয় টালি থাকে। গরমের সময় ঠান্ডা লাগে আর ঠান্ডার সময় গরম হয়। খড়ের যে চালা হয়, সেই চালার নিচে যে স্ট্রাকচার থাকে, বাঁশ বা খুঁটি, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। বাবা সম্পত্তি 15 কাঠা। 15 কাঠা? ও তার মতো অনেক। এর মধ্যে চিটি কাঁকড়া আছে, আলু আছে আর পুঁই পিটালি আছে। একটুখানি খেয়ে দেখি। তোমরা কেউ ওইভাবে লোভ টোপ দিও না, কিন্তু পেট খারাপ হয়ে যেতে পারে। মাঝে মাঝে মন কেমন করে না আমার জন্য? পরে কি মনে হয় তখন? যখনই মনে পড়ে তখনই সব ছুটলাম খেলা করতে, মনে ভুলে যাই সব। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে ক্যানিং স্টেশনের ঠিক বাইরেটা আছি। আর আজকে আমার বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন সময় হয়েছে 9:50। আর এই মুহূর্তে ক্যানিং স্টেশনের বাইরেটা প্রচণ্ড ভিড়। আর এখন সম্ভবত মাধ্যমিক পরীক্ষা চলছে, যার জন্য প্রচুর স্টুডেন্টও আছে আশেপাশে, তাদের গার্জেনরা আছে। আর আজ আমি যাচ্ছি, চলুন আজ আমি যাচ্ছি খুলনাতে। খুলনা হচ্ছে মানে ধামাখালী নদী পেরিয়ে সন্দেশখালী নদী পেরিয়ে তারপরে খুলনা। আজ আমার গন্তব্য ওই খুলনাতে। আর যেহেতু এটা খুব বেশি দূরে না আমার বাড়ি থেকে, সুন্দরবনের প্রায় শুরুর দিকে, তো যার জন্য আমি আজকে একটু দেরি করে বেরিয়েছি বা লেট করে যাচ্ছি। ট্রেন থেকে নেমে ক্যামেরা রেডি করতে করতে অনেক লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই সময়টাতে ট্রেনে অনেক বেশি ভিড়। আমি যখন সকালে করে আসি এদিকে, তখন তুলনামূলক ভিড় কম থাকে, বাট এখন অফিস কাচারির সময়ে প্রচুর প্যাসেঞ্জার, ঠিকঠাকভাবে দাঁড়ানো যাচ্ছিল না, এতটা ভিড় ছিল। আজকের ঝড়খালি, গদখালি আর চুনোখালির বাস দেখতে পেলাম, বাট আমার ধামাখালি যাওয়ার বাস দেখতে পেলাম না। আর আমি এখন হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে এসেছি। এখানে ভিড় দেখো, প্রচুর মানুষ। এত মানুষ এই প্রথমবার আমি এখানে দেখছি। কেন কি এই এত বেলাতে আমি কখনো এখানে আসিনি। আমি যখন এসেছিলাম অনেকটা সকালে। তাহলে এখানে ধামাখালি অটো কোথাতে? এখানে আমার একার জন্য অটো দাঁড়িয়ে আছে, তো আমি বসলেই সম্ভবত গাড়ি ছেড়ে দেবে। এদিকের অটোতে পেছনে বসলে আমার মাথা সোজা বসতে লেগে যায়, মানে জার্কিংয়ে বারবার বাড়ি খাই বা ঠোকা লাগে। তো খুবই চাপের মধ্যে, কেন কি কোনো বাস নেই আজকে বাস চলছে না ধামাখালি চলে গিয়েছে বাস এই মাত্র। ও আচ্ছা, এই মাত্র চলে গেছে। আচ্ছা, ওদিকে বাস চলে গেছে। পেছনে অটো স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড। আর ডান দিকে যে এই দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এদিকে আগে ক্যানিংয়ের ঘাট ছিল আর কি। বিভিন্ন টুরিস্ট বোট বা লঞ্চ, নৌকো, ভরপটি সব এদিকের ঘাট থেকে আর সুন্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যেত। সেই রাস্তা, এখান থেকে মিনিট 3-4 হেঁটে যেতে হয় নদীর পার পর্যন্ত। বাট সেগুলো আজকের অতীত, ইতিহাস আজকের ডেটে। আর এই হচ্ছে অটো স্ট্যান্ডের যে মোড়। আমার বাঁদিকে ক্যানিং স্টেশন, এদিকে অটো স্ট্যান্ড। এই মুহূর্তে এখানকার ব্যস্ততা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে, প্রচুর ব্যস্ততা এখানে। আমরা যে অটোতে জার্নি করছি, অটোর সামনে দেখতে পাচ্ছ ড্রাইভার সমেত 4 জন, মিডিলে আছে 4 জন, আর পেছনেও এদিকে 2 জন, আর আমরা পেছনে 2 জন, 4 জন। টোটাল এই অটোতে 12 জন প্যাসেঞ্জার। আর এই অটোর ক্যাপাসিটি কতজন জানো? কোম্পানি কতজন ক্যাপাসিটি দিয়ে এই অটো বানানো হয়, ম্যানুফ্যাকচারিং করে? মাত্র 5 জন। 3 জন পেছনে, সামনে ড্রাইভার সহ 5 জন। এই 5 জন ক্যাপাসিটি কোম্পানি বের করে, বাট এদিকে কিন্তু 12 জন ক্যারি করে। 12 জন। এমনটা না যে
আমাদের শহরাঞ্চলে যে সমস্ত মানে কলকাতা শহরে যে অটো চলে আর এই অটোর মধ্যে ডিফারেন্স আছে এমন কিছু না। এরা সেম অটো, কলকাতা শহরে যে অটো চলে সেই অটোটাকে জাস্ট মডিফাই করে, পেছন পোর্শনটাকে কেটে দেয়, কাটার পরে এরকমই আর একটা সিট এক্সট্রা করে বের করে নেয়। তো তার মধ্যে আরও 4 জন ঢুকিয়ে দেয়, মাঝখানে 4 জন, সামনে 4 জন। তো যখন তখন কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটলেও ঘটে যেতে পারে। প্রত্যেকটা অটো, শুধু যে এই অটোতে 12 জন যাচ্ছে এমনটা না, পেছনে আরও যত অটো আসছে বা আমার সামনে আরও যত অটো গেছে সব অটোতেই কিন্তু এরকমই 12 জন, কখনো কখনো দেখি 13-14 জন করেও উঠে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমার ঠিক পাশেই দেখতে পাচ্ছি এখানে একটা পা দাঁড়িয়ে আছে। তো মাঝে মাঝে অনেক অটোতে দেখি এখানে 2-3 জন করে দাঁড়িয়ে যায়। মানে বুঝতে পারছো, মানে যাতা অবস্থা হয় কিন্তু এদিকে যানবাহনের ক্ষেত্রে। আমাদের গন্তব্য যে ধামাখালি বাস স্ট্যান্ড, সেখানে চলে এসছে। এগুলো কি কালার দিয়ে করা হয় নাকি এরকম? আমি বানাই না, আমি ভাজি। আচ্ছা, এই জিনিসটা আসে আপনি তেলে ভাজে? হ্যাঁ। তো জিনিসটা কিসের আপনি জানেন না? না, মজা পায় না, মজা পায় না। যাক, এগুলো দেখতে বেশ ভালো লাগে, বাট এগুলো স্বাস্থ্যকর কতটা যায় না কিন্তু। ঘাটে চলে এলাম, ধামাখালি যে বাস স্ট্যান্ড ঘাট। আর যে অটো করে এলাম, অটোতে ভাড়া 50 টাকা, আর বাসে যদি আসতাম বাসে ভাড়া পড়তো 35 টাকা। সামনে ধামাখালি ঘাট, ফেরি ভাড়া কত এখানে? ভাড়া 1 টাকা। তো এখানে ফেরি ভাড়া নিচ্ছে 1 টাকা, অন্যান্য জায়গায় 3 টাকা নিচ্ছে, কোথাও কোথাও 5 টাকা নিচ্ছে, এখানে 1 টাকা নিচ্ছে, জানি না, মানে অনেকটাই কম যদিও 1 টাকাটা। আর এই যে ঘাট, এই ঘাটটা আমি যতবার এসেছি ততবার কিন্তু এদিকে অনেকটা আপ থাকতো আর সামনের দিকটায় অনেকটা ডাউন থাকতো, বাট আজকে দেখতে পাচ্ছি একেবারে সমান। না সমান আছে না আজকে? জোয়ার হলেই জলে কিন্তু ওপরে যে ফ্লোটিং ঘাট আছে সেই ঘাটটা অনেকটা উঁচু হয়ে গেছে, যার জন্য পুরো লেভেল হয়ে গেছে এখানে। এই প্রথমবার এরকম সমান রাস্তা দিয়ে, লেভেল রাস্তা দিয়ে যাচ্ছি এই ধামাখালি ঘাটে। আর ঘাটে বেশ কিছু মানুষজন আছে এখানে দেখতে পাচ্ছ, আমার বাঁ দিকে, ইভেন আমার এই ডান দিকেও দেখতে পাচ্ছি। আমার এদিকে আরেকটা ঘাট আছে, এখান থেকে সর্দারপাড়া ঘাট যাওয়া যায়, কুমিরমারি যাওয়া যায়, বিভিন্ন নৌকো বা ভটভটি এখান থেকে ছেড়ে যায়। এই মুহূর্তে আমাদের ফেরি নৌকো ঘাটে ভিড়ে গেল। আমার পাশেই দেখতে পাচ্ছ আমাদের ঘাটে কিন্তু বেশ অনেক প্যাসেঞ্জার। এখানে কিন্তু ওইভাবে নৌকো করে দূরে কোথাও যায় না, এখানে ম্যাক্সিমাম লোকজন কিন্তু ওপারে যে সন্দেশখালি ঘাট, ওই ঘাটের ওখানে যায়। ওখানে একটি পঞ্চায়েত অফিস আছে, থানা আছে, প্লাস ওখানে বিডিও অফিস আছে। সন্দেশখালি যে বিডিও অফিস, ওর এরিয়াতে যে সমস্ত মানুষজন থাকেন তাদের বিভিন্ন দরকারি কাজকর্মের জন্য এই সন্দেশখালিতে তাদেরকে আসতে হয় বা যেতে হয়। তো যার জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ এই ধামাখালি ঘাট থেকে ওপারে সন্দেশখালি ঘাটে যাওয়া আসা করে থাকেন। এত মানুষ দেখতে পাচ্ছ, প্রচুর মানুষ। আর তার সাথে সাথে কিন্তু অনেকগুলো গাড়ি উঠছে উপরে, বেশ বড় বড় ওয়েটি গাড়ি। এই সমস্ত জার্নি খুব রিস্কি, খুবই রিস্কি কিন্তু এই সমস্ত জার্নি। বড় সড়ো দুর্ঘটনা যখন তখন কিন্তু ঘটে যেতে পারে এই সমস্ত জার্নিতে। ভাবো এতগুলো মানুষ এই নৌকোতে, তারপরেও এত বড় বড় গাড়ি, 2 হুইলার আর কি, অনেক ওয়েটি গাড়ি। দেখতে পাচ্ছ কোন জায়গায় হয়ে গেছে? ছাড়ো আগে, ছাড়ো। তবু ওদের হয় না, যত হবে তত হয় না। এই পাতাটা দেখ, কৃষ্ণকে তুলে দে। যখন ছাড়তে বলো তখন ছাড়বে, একদম দেরি করবে। আমাদের নৌকো ছেড়ে দিল ঘাট থেকে, আর এটা হচ্ছে স্পেশাল নৌকো বলছে। এই স্পেশালে আলাদা করে 2 টাকা করে দিতে হচ্ছে। আর স্পেশাল ছাড়া কি পয়সা লাগে না? এই যে 2 টাকা করে না, খেয়া পড়ে থাকলে পয়সা নেবে না তোমার কাছে, এসি থাকলে পয়সা নেবে। ফ্রি গাড়ির জন্য ফ্রি আলাদা আছে, স্পেশালের জন্য এক্সট্রা 2 টাকা করে নৌকোতে নিচ্ছে। আর ঘাটে 1 টাকা নিল, 1 টাকা করে ভাড়া নাকি? না 2 টাকা। না না, ঠিক ঠিক বলছে, 1 টাকা ভাড়া। 1 টাকা ভাড়া তো 2 টাকা নিল আমার কাছে। খেয়া পড়ে আসলে 1 টাকায় তুমি পার হতে পারবে। ওই যে ঘাটে অত টাকা নিচ্ছে, পয়সা সেটাই বলা হয়। ওই ঘাটে ক টাকা নিয়েছে? ঘাটে নিয়েছে 1 টাকা করে, তার কোনো ওই তো 1 টাকা করে নিয়েছে, আপনাকে 2 টাকা নিয়েছে। 2 টাকাই নিয়ে নিল।
জিজ্ঞেস করছি এত করে দাদা কত করে কিছুই বললো না। আচ্ছা, এর আগে গেছি তখন তো 3 টাকা করে নিত, এখন 1 টাকা করে নিচ্ছে কেন? সুবিধা দিয়েছে বলে এই ঠেলাঠেলি হচ্ছে। হ্যাঁ, আগে আমাদের সুবিধা দিয়েছে 1 টাকা করে নিচ্ছে ঘাটে, হ্যাঁ। ওই জন্য এই কষ্টটা বেশি পাচ্ছেন আপনারা। এক জায়গায় 3 টাকা দিলে হ্যাঁ। আর কষ্টটা পেতেন না। কেন? এই 2 জায়গায় দেওয়া হচ্ছে কেন? আর না না, একদম ভুল বলিনি। দাদা 1 টাকা নেই আর 50 পয়সা নেই, যদি ফ্রি পার করে তাতে অসুবিধাটা কোথায়? ফ্রি কোথায় পার হচ্ছেন? সেই 3 টাকা তাহলে 1 টাকা দিলে আপনার ফ্রি হয়ে এই যাচ্ছে, 3 টাকা দিয়ে পার হচ্ছে। 10 টাকা দিলে ওটা ফ্রি হচ্ছে না। কোথায়? আপনি আপনার সেই 3 টাকা দিয়ে পার হচ্ছে। 3 টাকাটা যখন 2 জায়গায় দিচ্ছেন তখন এই কষ্টটা হ্যারাসটা পেতে হচ্ছে। একজন মানুষ সুবিধা পাচ্ছে তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে কি? কোন মানুষটা সুবিধা পাচ্ছে? হ্যাঁ, এই যদি না আপনার জানার কথাই বলছি। আপনি বুঝছেন না ফেরাটা, এর মধ্যে ফেরা আছে, আপনি কি বুঝছেন? আমরা আমাদের ঘাটে চলে এলাম, সন্দেশখালী ফেরি ঘাটে। আর এতক্ষণ খুব আমার একটা প্রশ্ন করাতে সবার সাথে বেশ উত্তেজনা বেড়ে গেছিল যে 1 টাকা না 2 টাকা। আস্তে 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 তিন টাকাটা এক জায়গায় দিলে সবাই সমান লোক নিয়ে বেরিয়ে যেত, তখন আর 2 টাকার লোভে দেরি করতো না। যে যতটা নিত ও ততটা নিত, তখন আমাদের সুবিধা হতো। এই লেটটা আমাদের হতো। আচ্ছা আচ্ছা, এখানে বলছে 4টে নৌকো আছে, 4টের মধ্যে দুটো স্পেশাল আর 2টো নর্মাল 1 টাকা করে লাগে, আর স্পেশালে 2 টাকা করে এক্সট্রা লাগে নৌকোতে। তো যখন স্পেশাল ওই ঘাটে যাওয়ার সময় হয়, বলছে লেট করে যায়। লেট করে গেলে কি হবে, এখানে প্রচুর প্যাসেঞ্জার ওপার থেকে এপারে পারাপার করে থাকে। তো একটু লেট করা মানে বেশ, ওখানে দেখলে আমরা একটা নৌকোতে কতজন এলাম, প্রায় 70-80 জনের উপরে আমরা এলাম। আর লেট করা মানে ওই 2 টাকা করে পার হেড পেয়ে গেল। এরপরে যেটা ফ্রি মানে 1 টাকার নৌকো ফ্রি, সেটা যখন আসবে তখন বলছে হাফ লোক নিয়ে আসে, মানে ও যায় গিয়ে চলে আসে যতজন হয়। তো যাই হোক, বুঝলাম এখানে সব জায়গায় গল্প চলছে, এখানেও তার ব্যতিক্রম না। আর সন্দেশখালী ঘাটে এপারে চলে এলাম। এপার থেকে যারা ওপারে যাচ্ছে তাদেরকে এই ঘাটে পয়সা দিতে হচ্ছে, মানে এই যে কাউন্টার আছে এখানে পয়সা দিতে হচ্ছে। এখান থেকে টোটোতে উঠলাম, যাচ্ছি খুলনা ঘাট। এখান থেকে ভাড়া পড়বে 10 টাকা, সময় লাগবে অ্যাপ্রক্স 5 থেকে 10 মিনিটের মধ্যে। আচ্ছা, থানা হচ্ছে আমার ঠিক এই রাস্তা সোজা, আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি, বেঁকে যাচ্ছি। আর এখান থেকে জাস্ট 30 থেকে 40 ফুট ডিস্টেন্সে সন্দেশখালী থানা। এইখান থেকে দেখতে হবে না, এই গ্যাপ থেকে। আচ্ছা, এই গ্যাপ থেকে দেখা যায়। ও আচ্ছা, ওই যে থানা বিল্ডিং পাশেই। এদিকের যে থানার এর এরিয়া কিন্তু অনেক বড়, আর সবথেকে বড় থেকে আরেকটা অসুবিধা যেটা, অন্যান্য জায়গায় গাড়ি সুবিধা থাকে, বাইক হোক বা থানার যে সমস্ত জিপ থাকে সেই সমস্ত জিপে করে যাওয়া যায় তাড়াতাড়ি করে। বাট এখানে যদি কোনো রকম, এই দাদা বললেন যে আমতলিতেও এই থানা আন্ডারে পড়ে, আমতলিতে যদি কোনো রকম দুর্ঘটনা হয় বা কিছু একটা ইনসিডেন্ট ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে থানায় যদি ফোন করে এই থানার লোকজনকে যেতে 2-3 ঘন্টার উপরে লেগে যাবে, শুধু যেতে লাগে। আমার সামনে এই দাদার সাথে কথা বলছিলাম, দাদার থাকেন হচ্ছে নিউ টাউনে, বললেন বাড়ি কোথায় বললেন? যোগেশগঞ্জ, পাটঘরা। আচ্ছা, ওটা কি ওই হেমনগরের দিকে থেকে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, পাটঘরা রেখে হেমনগর যেতে হয়। আচ্ছা, যোগেশগঞ্জ আমাদের অঞ্চল। ও আচ্ছা আচ্ছা। তো দাদা যাচ্ছেন 1 বছর পরে বাড়ি। আচ্ছা, কী কাজকর্ম করেন ওখানে? লেবারি কাজ করি। লেবারের কাজকর্ম করেন। আচ্ছা, এইখানে মাঝখানে যে ঝামেলা টামেলা হচ্ছিলো, সেই ঝামেলা ঠিক হয়ে গেছে জানেন? আপনার বাড়ি তো এখানে? হ্যাঁ, বলছি এখন আছে কি নেই? বন্ধ? আচ্ছা, বন্ধ আছে, সেটাই জিজ্ঞাসা করছি। তো এখানে এই জায়গায় সন্দেশখালী এই জায়গা নিয়ে প্রচুর একটা সময় ঝামেলা টামেলা হচ্ছিলো, বছরখানেক হতে চললো। তো এখন সেরকম কোনো খবর বা নিউজ দেখতে পায় না, আর নিশ্চয়ই সব ঠান্ডা হয়ে গেছে। ঘাটে চলে এলাম, ভাড়া 10 টাকায় না। আর এই হচ্ছে খুলনা ঘাট, সামনেই নদী, বাঁধ। এরপর থেকে তোমাদেরকে একটু দেখায়, এর আগে অনেকবার গেছি এর উপর দিয়ে, তোমাদেরকে আশপাশটা তেমন করে দেখানো হয়নি। আমার বাঁদিকে দেখতে পাচ্ছ খুলনা ঘাট, আর জাস্ট ওপর থেকে যে ফেরি নৌকো, সেই নৌকো ঘাটে জাস্ট ভিড়ছে। আর এদিকেই বাঁধের রাস্তা, ইটের এই রকম রাস্তা দেখতে পাচ্ছ, আর ডান দিকে এই ধরনের ঘর বাড়ি। তো আমি এদিকে এলাম, মানে আমি যাব যদি ওপারে, জাস্ট ওই যে নদী ক্রস করে ওপারে যাব। ভাবলাম তোমাদেরকে এপারটা একটু দেখায়, এপারে ঘর বাড়ি, লোকজন। আমার ডান দিকে ঘর বাড়ি দেখতে পাচ্ছ। বাঁধের রাস্তা থেকে বেশ অনেকটা নিচে নামতে হচ্ছে। এই বাড়িতে নামতে গেলে ইটের এইভাবে সিঁড়ি করা আছে, মেঝে উঠান। আর মাঠের যে সমস্ত ধান, সেই ধান ঝাড়া হয়ে গেছে, শুধু বিচালিগুলো রোডের পাশে আর কি গাদা করে রেখেছে। এরপরে এগুলোকে হয় গরুকে দিয়ে খাওয়াবে বা
অনেকের কারোর যদি খড়ের চালা বাড়ি থাকে সেখানে কিন্তু অনেক সময় দেখি এই খড় দিয়ে ওপরে চালা সারানো হয়। তো এই ধরনের কাজকর্ম হয় আর কি এখানে। আর এখানে একটা মসজিদ সম্ভবত, হ্যাঁ মসজিদ আছে। আর সেই মসজিদে নামতে গেলে এরকম ইটের রাস্তা, আর নিচে বেশ কিছু ছোট ছোট বাচ্চা ছাগল, অনেকগুলো একসাথে, কতগুলো ছাগল দেখো বাচ্চা, জানি না একটা ছাগলের নাকি অনেকগুলো মায়েদের, বুঝতে পারছি না। এই দেখো পুরো ঘুমিয়ে কাদা, প্যাঁ 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 প্যাঁ, এটা ডাকো। তো এর আগে একটা জায়গায় গেছিলাম, সেই বাচ্চা দেখাচ্ছিলাম, বাচ্চার কাছে যেতেই বাচ্চা দৌড় দিয়েছিল। বাট এই বাচ্চাগুলো দেখছি দৌড়াচ্ছে না, মানে নিজের খেয়ালেই শুয়ে আছে, কেউ বসে আছে। তো যাই হোক, আমাদের নৌকো ঘাটে ভিড়েছে, নৌকোতে উঠে যায়। আর এখন না পেরোতে পারলে এখানকার নৌকো বেশ অনেক লেট করে, মানে একটা মিস করলে আবার আধা ঘন্টা ওয়েট করতে হবে এখানে। এখানে ঘাটে কিন্তু 3 টাকা করে নেয়, 3 টাকা করে ফেরি ভাড়া এখানে। কটা? একটা। 2 টাকা নাই? না, 2 টাকা। দুটো গাড়ি একসঙ্গে আচ্ছা। এখানে এর আগে আমার থেকে 3 টাকা নিয়েছিল, বাট আজকের 2 টাকা নিল। জানি না এদিকের ভাড়া কমে যাচ্ছে কিনা, কেননা ধামাখালিতেও আগে 3 টাকা করে নিত, এখন বলছে 1 টাকা আছে। আর স্পেশালে যদি ওঠে সেক্ষেত্রে এক্সট্রা 2 টাকা করে পে করতে হয়। আর এখানেও কিন্তু 2 টাকা নিল, এর আগে 3 টাকা নিয়েছিল, বাট এখন এবারে কিন্তু 2 টাকা নিল। আমাদের নৌকো ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে বের করার প্রসেসটা দেখলে দাদা কিভাবে বের করলেন আর কি। আর সন্দেশখালির মতো এই ঘাটেও কিন্তু নৌকো বেশ প্যাকটা, প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর মানুষ। এই নদীতে একটু বেশি ভয় লাগে আমার, কারণ এর আগে আমি যতবার এসেছি এই নদীতে বেশি ঢেউ হয়, স্রোতটা অনেক বেশি তুলনামূলক সন্দেশখালি যে নদী তার থেকে। প্রত্যেকটা নৌকোতে কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার, প্রচুর মানুষজন। জাস্ট দুটো হালকা করে পাক দিল, আমাদের ভটভটি স্টার্ট হয়ে গেল। নর্মালি এমনটা দেখা যায় না, বেশ 4-5টা করে পাক দিতে হয়, তারপরে গিয়ে মেশিন অন হয়। আর এখানে বসে কথা বলা যাবে না, আমার সামনে হচ্ছে সাইলেন্সার, বেশ অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে, ভাট 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 করে। ফাইনালি খুলনা যে ঘাট, সেই ঘাটে পৌঁছে গেল। আমার ডান দিকে হচ্ছে খুলনা ঘাটের ওয়েটিং রুম, আর ডান দিকে আছে। আর এটাই হচ্ছে ঘাট, বাঁ দিকে চলে যাচ্ছে এদিকে ভ্যান স্ট্যান্ড। এদিকে যে জায়গা আছে ভান্ডারখালি বা দুলদুলি যাওয়ার জন্য, সেই তার জন্য ভ্যান এই আমার পেছনে পাওয়া যাবে। আর আমি এই খুলনা হয়ে ওদিকে গেছি, ভান্ডারখালি গেছি, দুলদুলি গেছি, হেমনগর গেছি, ম্যাক্সিমাম টাইমে আমি এদিক দিয়ে গেছি। তো আজকের আমি এই খুলনাকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। আজ আমি এখানে খুলনাতে এসেছি, তো এই খুলনার মানুষজনের সাথে কথা বলবো, এখানকার মানুষজনের জীবন জীবিকা সম্পর্কে জানবো, ইভেন তোমাদেরকেও জানাবো। আর এটা কিন্তু একটা বাজার, ওই ঘাটের ওদিকে প্লাস এদিকে, ইভেন আমার ঠিক এই বাঁদিকের যে পোর্শনটা সবই কিন্তু বড় বাজার। আর এই সামনে একটা ভুসিমাল দোকান আছে, বেশ বড় সড়ো। কিন্তু আমি এর আগে একবার এসেছিলাম দুপুরের পরে, তখনও কিন্তু এদিকে এই দোকানটাতে প্রচুর ভিড় দেখেছিলাম। আর এই যে ভেতরে বাজারের ভেতরে বেশ কিছু টুকটাক দোকান আছে, তবে ছোটোখাটো আর কি, তেমন দোকানপাট খুব কম। দোকানপাট অনেক আছে, বাট ওপেন আছে এমন দোকান কিন্তু খুবই কম, হাতে গোনা। আমার বাঁদিকে এদিকেও আছে, দেখতে পাচ্ছি এখানে একটা দোকান আছে, বাঁদিকে এদিকে দোকান আছে, ইভেন ডান দিকে যদি দেখো এদিকে চায়ের দোকান, খাবারের দোকান। আমার সামনে ঘাট, আর ঘাটের ঠিক উল্টো দিকেই এই দোকান থেকে কিছু খেলাম আর কি। এখানেও পেটাই পাওয়ারে বিক্রি হচ্ছে, মিষ্টির দোকান, সাথে বিভিন্ন জল আছে, এদিকে বোঁদে আছে, এগুলো জিলাপি আছে, এদিকে বিভিন্ন মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। তো এই দোকান ওদিক থেকে ঢুকলাম, পেছন থেকে বেরোলাম। খুলনা যে বাজার, এদিকে এমনই কয়েকটি দোকান খোলা আছে, আমার বাঁদিকেও এদিকে দোকান আছে, তবে ম্যাক্সিমাম দোকান কিন্তু এখানে বন্ধ দেখতে পাচ্ছি। এখানে একটা ইলেকট্রিকের দোকান, আর এই একটা ভুসিমাল দোকান, গ্রোসারি শপ। ইভেন ওই মুখে আরেকটা আছে, আর সেটাও বেশ অনেক বড় সড়ো মুদি দোকান। ম্যাক্সিমাম দোকান কিন্তু বেশ ফাঁকা ফোঁকা, মানে লোকজন তেমন এই মুহূর্তে নেই এখানে। বাঁদিকে একটা জুতো দোকান দেখতে পাচ্ছি, কাকু এখানে পান বিক্রি করছেন, আলু বিক্রি করছেন। এখানে একটা মুদি দোকান,
দোকান অনেক আছে বাট কাস্টমার কম। সম্ভবত এখন 11:30 বাজে, আর তার জন্য কাস্টমার কম হলেও হতে পারে। এখানে পেঁয়াজ, ফল, সবজি সব একসাথে বিক্রি করছেন ওই দিদা। তো এই হচ্ছে এই খুলনা বাজারের পরিস্থিতি। এইটুকু বাজারের মধ্যে 4টে না 5টা মুদি দোকান। তো কাস্টমার নেই, দোকান চলবে কেমনে? কাস্টমার বেশি থাকলে দোকান বেশি থাকলে অসুবিধা নেই, কিন্তু কাস্টমার কম দোকানও বেশি, তাহলে মানে প্রত্যেকের মাথা পিছু ভাগে কম পড়ে যাবে আর কি। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। তো ওখানে গেছিলাম মেনলি খাবার খোঁজে। তো এখানে ডালপুরি বলছেন উনি, এদিকে সিঙ্গারা সকাল সকাল। তো দেখি, ও আচ্ছা সকাল নেই, এখন দুপুর হয়ে গেছে। তো চাটি দিয়ে নাকি ডালপুরি খেতে ভালো লাগে, ভাবলাম একটা খেয়ে দেখি কেমন লাগে। তো এর মধ্যে জানি না তোমার চাটনি দেখতে পাচ্ছ যেটা, কিসের চাটনি আছে এটা? আচ্ছা তেঁতুলের চাটনি, খারাপ না, ভালো লাগছে। এই ডালপুরিটা কী দিয়ে বানান? ডাল দিয়ে, মুসারি ডাল দিয়ে। আর উপরে ময়দা বেসন এগুলো? ময়দা বেসন না, ময়দা। ভালো করে তরকারিটা বানাতে হয়। আবার এর মধ্যে ভেতরে তরকারি দিতে হয় নাকি? তরকারি বানাতে হবে ওই ডালটাকে সব মশলা দিয়ে, মানে যেমন মাংস রান্না হয়। মাংস রান্না হয়, হ্যাঁ ওরকমই ভাবে ভালো করে রান্না করতে হবে, করে তারপরে ওতে দিতে হবে। ও আচ্ছা, তার মানে এর পেছনে অনেক খাটনি আছে। হ্যাঁ। এই পিস কত করে একটা? 6 টাকা। আচ্ছা আচ্ছা। তো এদিকে কি বেশি চলে? এখানে দেখছি ভালোই, এখানে খুবই চলে। তো এই ডালপুরি কিন্তু বেশ টেস্টি লাগলো, আমি প্রথম টেস্ট করলাম এখানে। তো কাকিমার কাছে ডালপুরি আছে, সিঙ্গারা আছে, বিভিন্ন রুটি, বিস্কিট, কেক, তারপর এখানে আচ্ছা স্যান্ডউইচও বিক্রি করেন এখানে? স্যান্ডউইচ মানে চপের আইটেম, চপ, ওই আলু পকোড়া, ললিপপ, চিংড়ি মাছের চপ, ডিম চপ, তারপরে স্যান্ডউইচ। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো এই ভাই, অসুবিধা নেই তো ভাই? তো এই ভাই দেখো এখানে, এটা কি ভাবছো? চিংড়ির চপ। আচ্ছা চিংড়ির চপ। কি চিংড়ি এটা? বড় বড় হরিণা চিংড়ি। কি নাম? হরিণা চিংড়ি বলে। হরিণা চিংড়ি, বড় বড় চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, বলছে হরিণা চিংড়ি। এখানে সব থেকে বড় হয়, বেনেবি যেরকম বড় হয় সেরকম সেম। এখানেই থাকার জায়গা নাকি? আমরা উপরে থাকি, সামনে বাড়ি আছে আমাদের। আচ্ছা আচ্ছা, ওদিকে কোথাও বাড়ি আছে? এই তো সামনে, এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে বেশি দূরে পঞ্চায়েতের সামনে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, তো ওই কাকিমাদের বাড়ির সামনে, বাট এখানে দোকানের মধ্যে ওপরেও থাকার জায়গা আছে, এখানেও থাকেন। মেনলি আপনার এখানেই খাবার দোকান, মানে আর কিছু? সব রকম খাবার পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। ভাই ওকে এই শসা নিয়ে দিল, বাটিটা নিচে রাখা ছিল, তো ভাই বললো বাটি তুলো পড়ে, ওটা নিচ থেকে বাড়িটাকে তুলো পড়ে রাখলো। আর এতক্ষণ ধরে ও মা মা, তো কাকিমা বললেন খেতে, কিছু খেতে দেবো? বলছে হ্যাঁ। যদিও স্পষ্ট না, বেশ তাও বোঝা যায় আর কি যে ও কী বলতে চাইছে। মেনলি খাই কি? ও হচ্ছে মাছ মাংস খাওয়া জানে। হ্যাঁ হ্যাঁ, ওকে এমন ছোটবেলা থেকে তৈরি করা হয়েছে, মুখে মাছ মাংস দিতে হবে, অন্য কিছু দিলে খেতে চায় না। মাছ মাংস খায় পাখি? ওকে মাংস দিয়ে ডেলি ভাত দেয়, খুবই ভালো হয় ওর। তাই? যাক, পাখি মাংস খায়, মানে টিয়া পাখি বা শালিক পাখি মাটন দেন, হ্যাঁ ভালো যত্ন সহকারে খায়। আচ্ছা আচ্ছা। এ আমি যে পাশের সামনে বসে আছি, এ আমার দিকে তাকাচ্ছে আর রেগে যাচ্ছে, মাঝে মাঝে ঠকুর মারার জন্য তেড়ে আসছে। পেছনে দোকান থেকে খেলাম, খেয়ে দিয়ে বেরোচ্ছি। আর খুলনাতে এটাই হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে টোটো দাঁড়িয়ে থাকে। আমার সামনে দেখতে পাচ্ছে টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে গ্রামের বা পাড়ার বিভিন্ন জায়গাতে যাওয়া হয়। যদিও আমি কোনো টোটো বা কোনো গাড়িতে যাব না, আমার এখান থেকে হেঁটে যেতে লাগবে অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টার আশেপাশে, আধা ঘন্টা থেকে 45 মিনিট। তো আমার হেঁটে যাওয়ার কারণ হচ্ছে হেঁটে যেতে যেতে আমি লোকজনের সাথে কথা বলতে পারবো, তাই টোটোতে গেলে কারোর সাথে কথা হবে না, ডিরেক্ট পৌঁছে যাব। তো রোডের পাশে এখানে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি ক্রিকেট খেলছে। আমরা এখন যে নদী পাড় দিয়ে যাচ্ছি, বা নদীর পাড়ের যে বাঁধের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। সেই নদীর নাম হচ্ছে ডাসা নদী। আমি ভুলে গেছিলাম, পাশের ওই ভাইকে জিজ্ঞাসা করলাম। ভাই ক্লাস 11-এ পড়ে। ভাইয়ের বাড়ি হচ্ছে কোথায়? পাত্রপাড়া। পাত্রপাড়া, এখান থেকেই সামনেই। আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে কি যেন বললাম তোমার জায়গাটার নাম? ঘরামিপাড়া। তো ঘরামিপাড়া পর্যন্ত যাব, জানি না এখন তারপরে কোথাও যাবো কি না। তারপরে তো আমার ডেস্টিনেশন হচ্ছে ঘরামিপাড়া। তো এখান থেকে হেঁটে যেতে হবে প্রায় 3 কিলোমিটার আশেপাশে ডিস্টেন্স। তো ভাই চলে যাচ্ছে পাত্রপাড়া। অ্যাকচুয়ালি এখান থেকেই বাঁ দিক থেকে শুরু, তো ওর বাড়িটা হচ্ছে ভেতরের দিকে।
আর এই হচ্ছে খুলনা। আমি আছি এই মুহূর্তে খুলনাতে। ওয়েলকাম টু খুলনা, বাংলাদেশ। সরি, এটা বাংলাদেশ না, এটা পশ্চিমবঙ্গের খুলনা। আর এটা হচ্ছে ডাঁসা নদী, ওপারেই সন্দেশখালি। আর এই যে গাছগাছালি, ওপারে যে পার, তার পাশে দেখো ওই দূরে আরেকটা পার দেখা যাচ্ছে, ওই পার আতাপুর পার। এর আগে গিয়েছিলাম ওই আতাপুরে, সেখানে তোমাদেরকে ভিডিও দেখেছিলাম আতাপুরের খেয়াঘাট, ওখানকার মানুষজনের সাথে কথা বলেছিলাম। আর এই খুলনার পাত্রপাড়ার যে ঘর বাড়ি দেখতে পাচ্ছ, এখানকার গাছগাছালি বেশ ভালো। আর বাঁদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি, সম্ভবত এটা হরি মন্দির টাইপের কিছু হবে। বাঁধের রাস্তা থেকে বেশ অনেকটা নিচে, আর নিচে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি স্নান টান করছে। ভাবি তো ওদের সাথে গিয়ে একটু গল্প করি। এখান থেকে নামতে গেলে বেশ অনেকটা নিচে। ওই ভাইদের কাছে যাওয়ার আগে তোমাদেরকে এখানকার একটু মন্দিরগুলো দেখায়। এখানে একটা মন্দির আছে, এখানে ভেতরে যদিও কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। এখানে একটা তুলসী গাছ সম্মত লাগানো ছিল, সে মরে টরে গেছে, জল টল কেউ দেয় না। এরকম পাশে একটা ছোট্ট মন্দির, তুলসী মঞ্চ। আর এপারে হচ্ছে মেন মন্দির। এটা কি মন্দির, কি ঠাকুর আছে? শিব মন্দির। আচ্ছা, এটা হচ্ছে শিব মন্দির। এখানে শিব ঠাকুর আছে। শিব ঠাকুর নেই, মানে শিব ঠাকুর, শিবলিঙ্গ যেটা সেটা আছে। আর পাশে রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে ছোট। আর এই মন্দিরটা বেশ অনেক পুরনো দেখে মনে হচ্ছে, অনেকটাই পুরনো। আর তার পাশে এই বিল্ডিংটা কি আছে? এটা কি আছে? এটা ক্লাব। আচ্ছা, এই ক্লাবের মন্দির। এই ক্লাবের নাম কি? আচ্ছা, শিবনাথ। হ্যাঁ, বুঝতে পারছি না, লেখা অস্পষ্ট। ভাইদের থেকে জানি এই ক্লাবের নাম কি? শিব দুর্গা মিলন সংঘ। শিব দুর্গা মিলন সংঘ। তো আজকে স্কুলে যাওনি তোমরা? না, ছুটি, মাধ্যমিক পরীক্ষার জন্য। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা যতদিন চলবে ততদিন তোমরা তো বেশ মজা নেবে, তাই তো? কোন ক্লাস সবার? আমি তো হচ্ছে 7, আমি 9। আচ্ছা, 6, 7, 8, 9, 7। তো তোমাদের বাড়ি কত দূর এখান থেকে? আচ্ছা, এই ভাইদের বাড়ি হচ্ছে আশেপাশেই। আর ভাইরা এখানে এসেছিল স্নান করতে। এই জল ঠান্ডা না? না, গরম ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, গরম ঠান্ডা সব মিলিয়ে না? তো এই এখন তোমাদের কেমন লাগছে এখানে, গরম না ঠান্ডা? গরম। এই কতক্ষণ ধরে স্নান করলে তোমরা? এই ভয়ে? এটা গরমের সময় হলে তো 1 ঘন্টা ধরে কুস্তি করতে না? যেহেতু এখন ঠান্ডা, আজকে সম্ভবত মাঘ মাসের 29 তারিখ বা 28 তারিখ এরকমই, এক্সাক্ট আমার মনে নেই। কেন কি আমরা জানি বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তো সেই এতে আর কি মাঘ মাসটা শীতকালের মধ্যে পড়ে। তো যার জন্য ভাইরা জলে নেমেছে আর টুপ করে উঠে পালিয়ে গেছে। আর গরম হলে মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে কুস্তি। তো তোমাদের এই মন্দিরে কবে পুজো হয়? বৈশাখ মাসে কি পুজো হয় তখন? চড়ক পুজোটা তখন বেশ বড় করে মেলা হয় না? 7 দিন অনুষ্ঠান হয়। আবার দোল হবে আর কদিন পর। তখনও এখানে বড় সড়ো অনুষ্ঠান হয়? 7 দিন হবে। আচ্ছা, এখানে থাকে তোমাদের কেমন লাগে? ভালো লাগে। তো এখন বাড়ি থেকে কি করবে? এবার খাবো, এবার পুজো টুজো দিয়ে তারপরে ভাত। তুমি পুজো দাও? সবাই পুজো দেয়। সবাই পুজো দেয়? কেন তোমার মারা পুজো দেয় না? মা তো নেই। কেন? সবার? আচ্ছা, ওর বাদে মানে তোমরা যে 4 জন আলাদা আলাদা, নিজেরা ভাই তো না? মানে তোমরা 4 জনই আলাদা আলাদা ফ্যামিলি। তো 4 জনের মা কেউ নেই, একমাত্র ওই ভাইয়ের মা আছে। ওর মা বাবা সবাই আছে। অ্যাকচুয়ালি এদের মা বাবা নেই এমনটা না, এদের মা বাবা আছেন। এনারা গেছেন তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে কাজে সূত্রে, তাই তো? তো এখানে তুমি কার কাছে থাকো? আমি আমার বড় মার কাছে। বড় মা মানে জেঠিমা? বড় মা। বড় ঠাকুমা? আচ্ছা, বড় মাকে ঠাকুমাকে বড় মা বলো। আচ্ছা, তুমি থাকো তোমার ঠাকুমার কাছে। তুমি কার কাছে থাকো? তুমিও ঠাকুমার কাছে থাকো? তুমিও ঠাকুমা? তুমি? আমি দিদার কাছে থাকি। মানে মায়ের মা? তুমি বললে তুমি দিদার কাছে থাকো, মানে মায়ের কাছে থাকো। তো বাবার মায়ের কাছে থাকো না? হ্যাঁ থাকি, ওই তো আমাদের বাড়ি পাশাপাশি বাড়ি। ও আচ্ছা, পাশাপাশি বাড়ি। কত বছর মা ছাড়া আছো তোমরা? 1 বছর? আচ্ছা, এবার চলে আসবে। এই ভাইরা মানে 1 বছর ধরে ওর মা কাছে নেই কারোর। দুঃখ মাঝে মাঝে মন কেমন করে না মার জন্য? করে? কি মনে হয় তখন? ওই খেলার মাঝে সব ভুলে যাওয়া যায়। ও খেলার মধ্যে সব ভুলে যাও না? যখনই মনে পড়ে তখনই সব ছুটলাম খেলা করতে, মনে ভুলে যাই সব। খেলতে গেলে সব মায়ের কথা ভুলে যাও না? আবার যখন সন্ধ্যাবেলা বাড়ি যাও তখন হয়তো তোমার ঠাকুমা রেগে গেছে তোমার উপরে, এই তোকে খেতে দেবো না আজকে, এরকমটা হয়েছে কখনো? তো হয় না? না মাত্র কয় না ঠাকুমা রেগে যায় না?
যে আজকে তোকে খেতে দেবো না, তোর মা আসুক বা তোর বাবা আসুক তো রিপোর্ট করবো, তখন মনে মনে এরকম মনে হয় না যে তোর মা থাকলে ভালো হতো, মা আদর করতো, ঠাকুমা আদর করছে না? হ্যাঁ ঠিক আছে, যাও তোমরা খাওয়া দাওয়া করো, গিয়ে খেলাধুলো করো। ঠিক আছে চলো। বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর, কলকাতা ওদিকে। যাই হোক, ভাইদের সাথে গল্প করে বেশ ভালো লাগলো। আর আমার পেছনেই ক্লাব আছে, মন্দির আছে, আর এদিকে হচ্ছে স্টেজ। কোনো প্রোগ্রাম হলে এই স্টেজের মধ্যে করা হয়। তো ওভারঅল জায়গাটা বেশ ভালোই লাগছে। আর এই যে মন্দিরের যে মাঠ, সেই মাঠ থেকে রাস্তা কিন্তু অনেকটা উঁচু, খুব কম করে হলেও 10 থেকে 12 ফুট বা আরও বেশি হতে পারে এর যে হাইট, রাস্তার হাইট। আর ভাবো এখান থেকে নিচে, এই বাঁধ থেকে নিচের হাইট হচ্ছে 12 ফুটেরও বেশি। আর আমার বাঁদিক থেকে জলের যে হাইট সেটা হচ্ছে 8 থেকে 10 ফুট। 8 থেকে 10 ফুট মানে কখনো বাঁধ ভেঙে গেলে এপারে কিন্তু অনেকটা জল উঠে যায়। আবার এদিকে কখনো জল ঢুকে গেছে? প্রায় তো ঢুকে ভেঙে গেলেই ওই সামনে ওই যে ওখানে নিচু, তো এখানে যখন জল ঢোকে তখন আপনাদের কতটা করে হয়? হাঁটু, কোমর, বুক? হয়তো তার আগে বাঁধ দিয়ে দেয়, সে যতই ঝড় বৃষ্টি হোক না কেন তবু দেয়। আচ্ছা, মানে ওই জল ঢোকার সাথে সাথেই এখানে প্রশাসন লেগে পড়ে না? কষ্ট হোক দিয়ে দেয়। কেন, কি হয়েছে? মাথা কি হয়েছে? মাথা ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, যান যান যান। হ্যাঁ কি বলছেন? না আমি যাচ্ছিলাম তো, ও উঁকি মারছে তাই ওকে দেখালাম যে এটা কি আছে। আপনি এখন কোথায় যাচ্ছেন এই দুপুরবেলা? এখন বাড়িতে যাচ্ছি, খুলনা গিয়েছিলাম। খুলনাতে? খুলনাতে এটাই তো খুলনায়, হ্যাঁ। মানে কি করতে গিয়েছিলেন? ওই একটু ব্যাংকে গিয়েছিলাম। আচ্ছা ব্যাংকে গেছিলেন। বাড়িতে কি কি রান্না বান্না করে এসেছিলেন? হ্যাঁ। এখন গিয়ে রান্না মানে খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে 2জন। ওনারা কি এখানেই থাকেন না বাইরে কোথাও? বাইরে থাকে, ছেলেরা বাইরে কাজকর্ম করে। বাইরে বলতে কোথায়? তামিলনাড়ুর দিকে। আপনার হাজবেন্ড কাকু কোথায় থাকেন? বাড়িতে থাকে। বাইরে? আপনারা দুজন এখানে থাকেন? আপনাদের না ছেলে বাড়ি এসে নাইতে, একটা বাড়ি নাইতে এসে, ছেলে এসে, বড় ছেলে। আচ্ছা আচ্ছা, বড় ছেলে বাড়িতে চলে এসেছে? হ্যাঁ। মানে কিছুদিন থেকে আবার চলে যাবে? আমার চলে যাবে। ছেলে রক্ত দিতে হয়, আমার নাইতে আর বড় নাইতেটা রক্ত দিতে হয় বাবা। প্রত্যেক মাসে মাসে? প্রত্যেক মাসে মাসে রক্ত দিতে হতো। আর এখন আমরা সেই ভেড়ুলি, সেখানে বলেছে তোমার মাস অন্তরে তোমার ছেলে এখানে চেক করতে হবে। ভেলোরে? হ্যাঁ সেই ভেড়ুলি। ওখানে গেছিলেন? হ্যাঁ ওখানে আমি গিয়েছিলাম, আমার ছেলে নাইতের সঙ্গে আমি গিয়েছিলাম। আগে কিন্তু ফিরে দিত, এখন ফ্রি দেয় না, কিনে দিতে হয়। আপনি যদি কোনো প্রাইভেট হসপিটালে দেখান যেখানে পয়সা দিয়ে দেখাতে হয়, সেখানকার যদি ওই কাগজ নিয়ে কোনো রক্তের যে ব্লাড ব্যাংক থাকে সেখানে গেলে পয়সা লাগবে। আপনি যদি কোনো সরকারি হসপিটালে আপনার পেশেন্ট ভর্তি থাকে, সেই কাগজ নিয়ে গেলে তাহলে ওই ব্লাড ব্যাংক আপনাকে ফ্রিতে দেয়। অনেকে ফ্রি দেয়, অনেক সময় ফ্রি দেয়। আর সময় যদি দেখা যাচ্ছে তখন ফ্রি, তখন পাচ্ছেন তখন কিনে দেয়। ও আচ্ছা আচ্ছা। কত দূর হেঁটে যাবেন এখান থেকে? আমাদের বাড়ি অনেক দূর আছে। অনেক দূর? কোথায় চাই? খেকাটা আছে জানেন? এদিকে? আচ্ছা কি না, আমি এদিকে প্রথমবার যাচ্ছি এদিকে। আমি যাবো অনেক দূর। ওদিকে একটা মন্দির আছে না, কি শিব মন্দির না হরি মন্দির? হ্যাঁ হরি মন্দির। ওই পর্যন্ত যাবো আমি। তো তার আগে একটু লোকের সাথে গল্প করতে করতে যাবো। আচ্ছা ঠিক আছে, যান, অনেক ধন্যবাদ। বুঝতে পারছি আমার এইটা। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। অসুবিধা নেই তো? গাড়ি না না, আমার অসুবিধা নেই তো? অসুবিধার কথা বলছি না, আমার নিজের বাচ্চা কাছে, আমার নাতি পুতি, আমার মনের একটা ক্ষোভ বাবা। আমি এটা জানাইছি, তাকে খারাপ কথা বলিনি আমি। আমার বিশাল দুঃখিত বাবা, 2টো বাচ্চা, তার 2 অবস্থা। কাকিমার সাথে কথা বলতে বলতে ব্যাটারি কখন শেষ হয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি। তো অ্যাকচুয়ালি উনি কাঁদছিলেন, ওনার দিকে মানে মনোযোগ ছিল, যার জন্য এদিকে ক্যামেরা বন্ধ হয়ে গেছে সেটা বুঝতে পারিনি। কাকুকে দেখছি ঘরের চালাই উঠে গেছে, গিয়ে ঘর ছাইছেন। আপনারা এটাকে ঘর ছাওয়া বলেন তো? তো উনি ঘর ছাইছে। এটা কি নিজের ঘর না অন্যের ঘর? আচ্ছা, আপনি অন্যের বাড়িতে ছাইছেন? আচ্ছা, কাজ করছে। তো বাড়িটা কাদের? এনাদের? আচ্ছা, ইনিও না? না আমি চিনি না, এদিকে আসিনি। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু আগে বলছিলাম যে এই ধরনের বিচালি দিয়ে, মানে ধানের যে বিচালি, এগুলো দিয়ে কেউ কেউ ঘর ছায়। তো আজকেরই তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘর ছাওয়ার কাজ করছেন এক কাকু। এগুলো তো এখন আর দেখতে পাওয়া যায় না। দিদি, আপনাদের বাড়িতে নর্মালি হয় ছাদ দেয়, নাহলে অ্যাসবেস্টাস থাকে, নয় টালি থাকে। তো আপনারা এখানে খড়ের চালা মানে দিচ্ছেন কি পয়সার জন্য, নাকি এখানে থাকতে ভালো লাগে? অ্যাকচুয়ালি থাকতে তো এমনি ভালো লাগে। গরমের সময় ঠান্ডা থাকে? হ্যাঁ গরমের সময় ঠান্ডা লাগে, আর ঠান্ডার সময় গরম হয়। আচ্ছা, গরমের সময় ঠান্ডা লাগে এটা আমি নিজে ফিল করেছি, আমি জানি। কিন্তু ঠান্ডার সময় কি আদৌ গরম হয়? হ্যাঁ গরম থাকে। তাই? এটা আমার জানা নেই। আর অ্যাকচুয়ালি পয়সার সমস্যা এমনি তো। তো আপনাদের দেখছি ওটা মাটির বাড়ি, আপনারটাও দেখছি এটা মাটির বাড়ি। তো সরকার থেকে ঘরটর আসেনি? এসছে তো। তো সে কোথায় বানাচ্ছেন? হাফ টাকা দিয়েছিল
বানাচ্ছি ওইদিকে ভিতরে বানাচ্ছি। আচ্ছা ওদিকে বানাচ্ছেন, তো ওদিকে যখন বানাচ্ছেন আবার এটাকে খরচা করছেন কেন? ওটা এখন আপাতত আমি কিছু করে উঠতে পারিনি, মানে হাফ মানে যতটুকু টাকা দিয়েছে ততটুকুই করেছেন, বাদ বাকি আর আর করতাম আমি। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি মানে এক জায়গায় কাজ করছিলাম, অ্যাক্সিডেন্ট করে এই দাঁত ভাঙা, মাথায় নাকে টাকে সব মানে বাইরে আমাদের রাজ্যের বাইরে অন্য কোথাও কাজে যেতেন? আমি হরিয়ানাতে ছিলাম। আচ্ছা আচ্ছা। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে। কোথায় উনি? উনি এখন আপাতত কলকাতাতে। আপনি কে কাকু? আমি না বড় ভাই। আপনার ভাসুর? ও আচ্ছা আচ্ছা। ও তো আপনার বাড়ি কোন এইটা নাকি? না না ওই পিছনে। আচ্ছা আচ্ছা। আপনার বাড়িও কি ঘরটার নাকি? না না। আচ্ছা আপনারা ঘরটার পেয়েছে মানে পাকা পোক্ত করেছেন। যাই হোক, অনেকদিন পরে এরকম খড়ের ছাউনি কেউ দিচ্ছে সেটাই দেখছি। তো এই ধরনের লোকজনকে তো পাওয়া যায় না, হ্যাঁ? খুঁজলে খুঁজলে মনে হয়তো গ্রামে একটা হয়তো মেলে, আগে তো এখন মিলছে না। তো খুব ছিল, এখন পাওয়া যায় না। আগে খুব ছিল না, বিশাল। এখন মিস্ত্রি পাওয়া যায় না। আপনাকে কি যেন ঘরামি বলে না? তো এই ঘরামি ছাড়া আপনি কি কাজ করেন অন্য? আমি জুতো থেকে চণ্ডীপাড় অব্দি করি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আপনি সব কিছুই জানেন? আচ্ছা আচ্ছা। মানে যখন যে কাজ পারেন সেটাই করেন। তো এইটা কি মেনলি আপনি কারোর থেকে শিখেছেন নাকি দেখে দেখে শিখে গেছেন? আমি শিখেছিলাম 20 বছর বয়সে, আমার বাবার কাজ এরকম বসে বসে বাবা হাতে ধরে শিখিয়ে দিয়েছিল। এই ভেতরে কিছু দেখা যাবে কেমন করে? আচ্ছা ভেতরে কিছু নেই তো? না না। ও আচ্ছা আচ্ছা। এই যে দিদি, অসুবিধা নেই তো? এই যে দিদিদের ঘরের ভেতরে ঢুকলাম। আর নর্মালি খড়ের যে চালা হয় সেই চালার নিচে যে স্ট্রাকচার থাকে বাঁশ বা খুঁটি, সেগুলো তোমাদেরকে একটু দেখায়। এটা হচ্ছে তাল গাছের বাটাম, আর মাঝে মাঝে কোথাও দেখছি বাঁশ দেওয়া আছে। খারাপ হয়ে গেছিল তাই লাগে। আচ্ছা আচ্ছা। আগে কি এই তাল গাছেরই কাঠ ছিল? হ্যাঁ, বাঁশেরও ছিল। আচ্ছা আচ্ছা। ওদিকে ওই পুরোনো বাঁশও দেখতে পাচ্ছি। তো এই ধরনের যেগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলোকে চেঞ্জ করে নতুন এই ধরনের বাঁশ লাগিয়েছে। আর এটা হচ্ছে ওপর থেকে নিচ পর্যন্ত, আর পাশাপাশি এই ধরনের বাঁশ চারাই করে এগুলোকে বাতা বলে, গ্রামের লোকজন বাতা বলে। তো এই বাতা দেওয়ার ওপরেই হচ্ছে কাকু যেমন করে ছাইছেন, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে উনি ছাইছেন আর কি। বলছেন ওই দিকটাই তো। এটাকে কি বলেন আপনারা এই ব্যাপারটাকে? এই যে কি বললো দাদা? হ্যাঁ, ওই আড়া লাগিয়েছে, আড়া। ওই আমি শুনেছি অনেকে আর কাঠ বলে। না, ওটা পাড় বলে। পাড় পার? হ্যাঁ, আর কাঠও বলতে পারো। আচ্ছা, আর কাঠও বলে। এই যে ব্যাপারটা, এই যে ওপারের বাঁদিকে দেখতে পাচ্ছ বাঁশ, ও বাঁদিক থেকে ডান দিকে বা এদিক থেকে এদিকে, এই ব্যাপারটাকে অনেকে উপরটা তীর। কোনটা? দুটো বাঁশ উঠে গেছে না দু সাইড থেকে, এই যে এইটা এই দুটো। আচ্ছা, এই দুটো, হ্যাঁ, এই একটা এদিকে একটা তীর বলে। আচ্ছা, এইগুলোকে তীর বলে। তো ওভারঅল এটাকে অনেক জায়গায় আমি আর কাঠ বলতে শুনেছি। আর যদিও এনারা এখানে বাঁশ দিয়েছেন, অনেকে আমি দেখেছি বেশ মোটা মোটা শাল বললি হয়, শাল গাছের যে কাণ্ডগুলো গোড়া পাওয়া যায় না। আচ্ছা, এগুলো পাওয়া যায় না বলে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের রান্না বান্নার ঘর কোথায়? এইখানে আপাতত করি আমরা। তো নরমালি এখানে ছাড়া আগে কোথায় করতেন? আগে বলতে গ্যাস আছে, একটা গ্যাসে বানাই। মানে রান্নাঘর বলতে এটাই আপনাদের? হ্যাঁ। আচ্ছা, দিদিদের রান্নাঘর হচ্ছে এদিকেই। আর বর্তমান যেহেতু এখানে কাজ হচ্ছে, তাই ওনারা এখানে রান্না বান্না করছেন হচ্ছে এখানেই। তো তার মানে আপনি একা বাড়িতে এখন একা? না, একা না, আমার একটা ছেলে আছে, তো ঘুমিয়ে আছে বলে একটু অসুস্থ মতন। আর এই ঘরে লেগেছে কালকে মিট পড়ে। বলছি শুয়ে আছে মানে কোথায়? এখানে তো কাজ হচ্ছে। ওই পাশে বারান্দায় ঘুমাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ছেলে ঘুমাচ্ছে। ওই এক ছেলে? না, দুটো ছেলে। একটা ওর বাবার সঙ্গে গেছে। সে কত বড়? বড়টা? বড়টা 20 বছর। বড়র বয়স 20, আর ছোট বয়স কত? ছোটটা হচ্ছে তোমার 18 বছর, এখন হয়নি, হবে। স্কুলে যাচ্ছে? এখন ছেড়ে দিয়েছে, ও ছিল আমার সঙ্গে। কোন পর্যন্ত পড়ে যায়? আমার বড় ছেলে পড়েছে 12, মানে 11-12। আচ্ছা, 11-12। আর ছোটটা 10 অবধি পড়েছে। তো তারপরে কেন কমপ্লিট করেনি বা কোনো চাকরি বাকরি ধান্দা কেন করেননি? চাকরি তো এখানে হয় না, এখানে হবে না চাকরি। আচ্ছা আচ্ছা। এখানে যতই পড়া না কেন চাকরি হবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। পড়ে না ইচ্ছা করে। তো যাই হোক, প্রথম কথা, এদিকে বাবা মার ইয়ে হচ্ছে যে চাকরি হবে না, এটা হচ্ছে মানে প্রধান কথা না। মেন কথা হচ্ছে যেটাই আর্থিক অনটনের কারণে আপনারা স্কুলে পাঠাতে পারেননি, এটাই হচ্ছে মেন কারণ। আর্থিক অবস্থা আমাদের দেখতে তো পাচ্ছেন, আর্থিক অবস্থা কিরকম। এমনি আপনাদের এখানে জায়গা জমি নাই? অ্যাকচুয়ালি আমার নিজস্ব জায়গা তো নাই, এটা আমার শ্বশুর মশাই মানে দেওয়া অল্পটাই ভিটা। এছাড়া ওই জলা জমি যেখানে চাষ? না, আমার নাই। আচ্ছা, আপনাদের নাই। আপনারা তার মানে 2 ভাই? না, আমরা 4 ভাই। বাবার সম্পত্তি কত ছিল? বাবার সম্পত্তি 15 কাঠা।
15 কাঠা, ও তার মতো অনেক। আপনি কি করেন? আমি ওই ব্যবসা বাণিজ্য করি ছোটখাটো। কি ব্যবসা করেন? চায়ের। আচ্ছা, এই দোকান কোথায়? খুলনাতে? হ্যাঁ, খুলনায়। এখানে কেমন চলে ব্যবসা? মোটামুটি কোনো রকমের দিনপত্র হয়ে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে একটা, মেয়ে একটা। মেয়ের ছেলে মাধ্যমিক দিচ্ছে। মেয়ের ছেলে? ওরে, তার মতো অনেক বড় হয়ে গেছে। কাকুর মেয়ে বড় তার মানে? মেয়ে? ছেলে বিয়ে হয়ে গেছে। আপনার ছেলে বিয়ে হয়ে গেছে? 20 বছর? লাভ ম্যারেজ করেছে। 20 বছর ছেলে বিয়ে হয়ে গেছে। ভালোবাসার যুগ উঠেছে এখন। এখন তাড়াতাড়ি বিয়ে না দিলে আবার ও অন্য কোথাও কি ঝামেলা টামেলা করে মেয়ে নিয়ে চলে গেল, দেখা গেল পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে চলে গেল। এরকম তো অনেক জায়গায় দেখছি। ছেলেটা থাকে এইখানে, তো এখন তামিলনাড়ু। আচ্ছা, তার মানে এদিকের ম্যাক্সিমাম ছেলেপুলে সব বাইরে? বাইরে। এখানে কোনো কাজ নেই তার মানে? একমাত্র এই চাষের কাজটা এখানে 12 আনা ছেলে জানে না। আপনার বাবার কত? 12 কাঠা জমি, 16 কাঠা, 15 কাঠা জমি। তো সে যদি তার ছোটোবেলা থেকে যদি বাবা কাকার সাথে মাঠে না যায়, কীভাবে ধান রুইতে হয়, কাটতে হয়, এগুলো না জানে, সে শিখবে কোথা থেকে? এইটা একমাত্র আমি শিখেছিলাম। আমি ছিলাম আসানসোল, সেখানে ক্লাস 8 অবধি পড়ে চলে এসে ওই বাবার সাথে সাথে করতাম আর কি। ওই আমি একটু জানি, তাছাড়া 4 ভাইয়ের ভিতরে আর মেজো ভাইটা লেখাপড়া শিখতে শিখতে ওই একটু লেগে থাকতো। আচ্ছা আচ্ছা। মেজো ভাই মাস্টার। মেজো ভাই মাস্টারি করে কোথায়, এখানে না অন্য কোথাও? দুলদুলি। তো মেজো ভাই মাস্টারি পেয়ে গেল, আপনারা কেন পড়াশোনা করলেন না তাহলে? ওই মেজো ভাইকে সবাই মিলে। আচ্ছা, সবাই মিলে মেজো ভাইকে করেছে। তো মেজো ভাই পরে আপনাদেরকে দেখেছে এইভাবে? এখনো দেখিনি। ভাইরা কেউ দেখে না ওরকম? হ্যাঁ, হয় না। আচ্ছা, এখন হয় না। না না, বাড়ি ওইটা, আমার বাড়িটা ওইটা, ওই সোজা করে ওইখানে বানাচ্ছি আমি। কোথায়? এই সোজা আপনি গেলে ওই পাশে দেখতে পাবেন। আচ্ছা, মানে এই বাড়ির ওপারে? হ্যাঁ। আচ্ছা, এখানে শাশুড়ি থাকেন? এইটাই পুরানো বাবা। আচ্ছা, এটাই আপনাদের পুরনো, মানে বাবা মা এখানেই থাকতেন? আপনারা সবাই মিলে যখন ছোট ছিলেন তখন এখানেই থাকতেন? আপনারা এখানে কত বছর ধরে আছেন? এই ধরুন আমার 60 বছর। তখন তো এখানে একেবারে অবস্থা খুবই খারাপ ছিল, রাস্তাঘাট কাদা। ধান এত ভালো হতো না তো। তখন তো নোনা জল চারদিকে নিশ্চয়ই? হ্যাঁ, রাস্তাঘাটও কাদা। বর্ষাকালে আমরা খুব একটা বাজারে যেতে পারতাম না, ঘুরতে পারতাম। বাজার বলতে আশেপাশে ছিল না? কত যেতে হতো? ওই তো বাজারে। না না, খুলনা এখানে তখন থেকে ছোট থেকে দেখে আসছেন? সে তাহলে সপ্তাহে একদিন হতো হাট নিশ্চয়ই, নাকি রেগুলার? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন হাট হতো। আর কলকাতা শহর থেকে এদিকে আসতে নৌকায় করে দূরে যেত, খেয়া পার হয়ে হেঁটে দেখা গেল ওই ধামাখালি, আরশাদ মিয়া। আচ্ছা, ওই পর্যন্ত যেতে হতো, ওখান থেকে তারপর গাড়ি। যদিও অনেক কষ্টে সৃষ্টে আছেন থাকেন, তারপরে এখানকার পরিবেশ কিন্তু অনেক ভালো, সেটা জানেন তো? মানে বিশ্বাস করেন তো? এখানকার আবহাওয়া ধরুন, হাওয়া বাতাস যেগুলো, শ্বাস জল আবহাওয়া, যেটা এটা হচ্ছে খুব একদম খাওয়া দাওয়া জল, মানে যা খান, হ্যাঁ, এগুলো একদম প্রকৃতির একদম ন্যাচারাল। এখানে ন্যাচারাল আছে। তো শহরের দিকে যারা থাকে, আপনি তো বাইরে থেকে এসেছেন, ইভেন আপনিও তো বাইরে থেকে এসেছেন, ওদিকের যে ঘিঞ্জি, সারাক্ষণ পলিউশন, মানে ধুলো ধোঁয়া। দিল্লিতে তো একদম দিল্লি তো অবস্থা খুবই খারাপ পলিউশনে। তো এনাদের যে পরিবেশ অসাধারণ লাগছে কিন্তু। ঠিক ওপারেই হচ্ছে নদী, তার পাশেই নদীর বাঁধ, আর যেটা ইটের রাস্তা, তার পাশেই কিন্তু অনেকটা ডাউনে, প্রায় 10 থেকে 12 ফুট নিচে কিন্তু ওনাদের ঘর বাড়ি, পুকুর এরকমই। আর বাড়ির আশেপাশে বিভিন্ন গাছগাছালি, যেটা আমার তো অনেক বেশি আকর্ষিত হই বলে আমি এখানে আসি, আর সেই সমস্ত কিছু আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরি। অনেক ধন্যবাদ কাকু। আর ইনি কে? ইনি আমার বড় যা, ওনার স্ত্রী। ও আচ্ছা আচ্ছা। আপনি কি করছিলেন এখন? রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে? তোমাদের সাথে কথা বললাম না, তোমরা এখানে কি করছো? না, এই ভাইদের সাথে তো কথা বললাম একটু আগে। তো এখন কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। তো এই ভাই দেখো, চুলের দেখি পুরো মিঠুনের ছাড়। আমিও ছোটবেলায় এরকম করতাম, উল্টো দিকের চুল। চুলটাকে দেখো, মিঠুনের ছাড় দিয়েছে এই ভাই। তুমি কোন, এটা কার ছাড়, কোন হিরো? তো আপনি আজকে কি রান্না করলেন? আমাদের গ্রাম্য পদ্ধতিতে পুঁই শাকের ডিম বলে না, মানে পুঁই বিটুলি যেটা? হ্যাঁ, ওইটা দানা। হ্যাঁ, পুঁই শাকের যে দানা বলে, ওইগুলোকে আলু দিয়ে দিয়ে ভাজা করেছি, মানে ভাজি মতন করেছি। আর আলু টমেটো মাছ দিয়ে তরকারি করেছি। ও আচ্ছা আচ্ছা। তো এটা তো বেশ ভালো খাবার। আপনি কি লজ্জা পেলেন কেন প্রথমে? গ্রামে আচ্ছা আচ্ছা, দিদি এতক্ষণ লজ্জা পাচ্ছিলেন না, হঠাৎ করে লজ্জা পেলেন, যাই না কেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ দিদি, ভাই তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, না না, ঠিক আছে, ভাত পাবো না, আমি আসছি। ঠিক আছে, খেয়ে গেলে কি? না না, বলছে দেখতে পারেন কেমন হয়েছে, খারাপ হয়েছে কি ভালো হয়েছে। তো দিদি আমাকে বলেন বাড়িতে পুঁই বিটুলি আলু দিয়ে একটু চচ্চড়ি বা ভাজা, এরকম ফ্রাই টাইপের কিছু, তো উনি করেছেন, তো বললো খেয়ে যান। তা একটু দিদির হাতে ওটা খেয়ে নিয়ে দেখি কেমন। তাও অনেকটা হয়ে গেল, তো যাই হোক, হাতে ধরুন একটু দেখিনি।
ও এই হচ্ছে দিদির কি কি আছে বললেন এটাতে? কাঁকড়াও তো আছে, চিতি কাঁকড়া আর ছোট কাঁকড়া, এর মধ্যে চিটি কাঁকড়া আছে, আলু আছে আর পুঁই পিটালি আছে। তো জাস্ট একটুখানি খেয়ে দেখি, তোমাদেরকেও জানাই তোমরা কেউ ওইভাবে লোভ টোপ দিও না কিন্তু, আমার শরীর খারাপ, পেট খারাপ হয়ে যেতে পারে। এই যা টেস্ট, এটা দিয়ে শুধু ভাত, মানে একতলা ভাত, যারা একটু ভাত বেশি খায় একতলা ভাত খেয়ে নিতে পারে। ভালো লাগছে কিন্তু, ধন্যবাদ এটার জন্য আপনাকে। ভাত দিয়ে শেষ করা যাবে না এরকম একটা খাবারের জন্য। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ কাকু। আপনি কখন বাড়িতে যাবেন, মানে খাওয়া দাওয়া কোথায় করবেন দুপুরে? বৌদির বাড়ি। আচ্ছা, এখানেই রান্না বান্না সবার? 4টে যাবো, 4টে পর্যন্ত আপনার কাজ? ততক্ষণে কি কাজ কমপ্লিট? না কমপ্লিট হবে। আচ্ছা, কমপ্লিট হবে না, দেরি হবে আরো। থেকে যাবে। আচ্ছা আচ্ছা দিদি ভাই অনেক ধন্যবাদ। আর এখানে দুই ভাই। ভাই তোমরা কত দূর যাবে এখন? দাদা দুপুরে কে বাইরে থেকে খেতে বেরিয়েছ? হ্যাঁ দাঁড়াও এদিকে। দুপুরে আজকে বাড়িতে কি খেয়ে বেরিয়েছো? তুমি কি খেয়েছো আজকে বলো? রান্না হয়। ও তুমি রান্না করোনি এখনো, মানে রান্না হয়নি তোমার বাড়িতে? তোমার? আমার মূল্য মাছ। কি মাছ? মূল্য মাছ। সেটা কি মাছ? মৌরলা মাছ। আচ্ছা মৌরলা মাছ। টমেটো, হ্যাঁ, আলু, বেগুন দিয়ে ঝোল। আচ্ছা আচ্ছা, অনেক ভালো খেয়েছো তাহলে। মৌরলা মাছ হচ্ছে আমার প্রিয় মাছ, একটা ছোট মাছের মধ্যে। ওই মাছ দিয়ে পুরো এক থালা ভাত একদম পুরো উজাড় করে দিতে পারি। যাই হোক, ভিডিওটি বেশি লম্বা করছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুক ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। এর পা থেকে একবার মাথা পর্যন্ত যদি তোমরা দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই তো? নদীর ঠিক পাশে, বাঁধের রাস্তায় পাশে একটা পুরনো মন্দির দেখতে পাচ্ছি। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে, পোড়ো মন্দিরই খানা গঞ্জেরও বাঁয়ে, জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারি। এই গানটা কে করছিল? গানটা কে করছিল? ভাই তোমাদের সামনে একটা বড় সিঙ্গারকে পেয়ে গেছি। সিঙ্গার পালিয়ে যাচ্ছে। সিঙ্গারকে এখন দেখতে পাচ্ছেন আপনারা, পাজা কোলা করে তুলে নিয়ে আনা হচ্ছে আর কি। সিঙ্গার গান গাইবেন না? গরু জল দেওয়ার জন্য। কটা গরু আপনার? 6টা। এই যে নৌকো আছে, এই নৌকো আপনি চালাতে পারেন? হ্যাঁ, আমাদের নৌকা। আপনার নৌকোতে কি কাজ হয়? এই ইট বালি সিমেন্ট। এই নৌকোটা বানাতে খরচা পড়ে 10 লাখ টাকা। আপনি কি নৌকোর মালকিন? ওরে বাবা রে, না না, এইটা গরিব মানুষ না, এইটা কেউ বলে কেউ বিশ্বাস করবে না, বলে লাভও নেই। প্রত্যেকেই জন্মগত গরিব হতেই পারে, বাট এই মুহূর্তে আপনি গরিব কিনা সেটা বলুন। মাঠের মধ্যে সব খেলতে ব্যস্ত, বিকেল হয়ে গেছে। তোমার নাম কি? তোমার খেলার গ্রুপ কোথায়? আমি কোনো খেলা করি না। কেন খেলো না কেন? ভালো লাগে না এখন। তোমরা সব মন্ডল নাকি? এখানে মন্ডল পাড়া? হ্যাঁ, আমাদের এখানে সব মন্ডল পাড়া। তো এখানে গন্ডগোল করে না কেউ? হ্যাঁ 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 হয়, মাঝে মাঝে একটু হয়। তো দূরে এক কাকুকে দেখছি নৌকোতে কিছু একটা করছেন, মানে হাতুড়ি মারার শব্দ শুনতে পাচ্ছি। এই নৌকোতে কি করেন আপনারা? বাগদা ধরে। এই যে ফুলগুলোকে কি বলে জানি না। এখানে কুল আছে আচার করার জন্য, এখানে তেঁতুল আছে আচার করার জন্য।